স্নেহের শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। শুরু করছি শিমুলিয়া মাধ্যমিক বিদ্যালয় কর্তৃক পরিচালিত অনলাইন ক্লাস। আজকে আমি দশম শ্রেণী কৃষি শিক্ষা বিষয় আলোচনা করব। কৃষি শিক্ষা বিষয়ে আজকে আলোচনা করব হচ্ছে চতুর্থ অধ্যায় কৃষিজ উৎপাদন। কৃষিজ উৎপাদনের একটি অধ্যায়ের একটি পরিচ্ছেদ নিয়ে আলোচনা করব। আজকে আলোচ্য পরিচ্ছেদ হচ্ছে প্রথম পরিচ্ছেদ। এখানে আমার পরিচিতি রয়েছে। আমি সুমন কুমার মণ্ডল, সহকারী শিক্ষক, শিমুলিয়া মাধ্যমিক বিদ্যালয় বক্সা, কুষ্টিয়া। আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা প্রথমেই কিছু ছবি দেখাচ্ছি। এখানে দুটি ছবি রয়েছে। প্রথম যে ছবিটি রয়েছে, এই ছবিতে দেখা যাচ্ছে একটা জমি, সেটাকে মই দিয়ে সমান করা হচ্ছে। জমিটা ভিজা জমি বলে মনে হচ্ছে, কারণ এই লোকটির পায়ে কাদা লেগে রয়েছে বলে মনে হচ্ছে। অপর একটি জায়গায় দেখানো হয়েছে কিছু চারা, চারপাশে বেড আকারে তৈরি করা চারা উৎপাদন করা হয়েছে। তাহলে এটা দেখে বোঝা যাচ্ছে যে এই চারাগুলো মনে হচ্ছে ধানের চারার মতো। তো আর ধানের চারা সাধারণত ভিজা জমিতেই লাগাতে হয়। পরবর্তীতে আরও দুটি ছবি রয়েছে। এখানে দেখা যাচ্ছে একটা জমি তৈরি করা হচ্ছে, পাওয়ার দিয়ে চাষ করা হচ্ছে। একটা জায়গায় দেখা যাচ্ছে বেশ কয়েকটি ছবি। এখানে কৃষকরা ধান রোপণ করছে, ধানের খেতে নিড়ানো হচ্ছে। এখানে ধানের চারা রোপণ করা হচ্ছে, এখানে ধানের চারা রোপণ করা হচ্ছে। তাহলে এটা দেখে বোঝা যাচ্ছে যে এখানে কি কাজ চলছে। মূলত এটা চলছে ধান চাষ। তাহলে আজকে আমরা ধান চাষ পদ্ধতি নিয়ে আলোচনা করব। এই পাঠ শেষে শিক্ষার্থীরা ধানের বীজতলা তৈরি করতে পারবে, ধানের জমি তৈরি, চারা রোপণ এবং সার ব্যবস্থাপনা বর্ণনা করতে পারবে, ধানের জমিতে রোগবালাই ও পোকামাকড়ের আক্রমণ চিহ্নিত করতে পারবে, ফসল কর্তন, মাড়াই ও সংরক্ষণ পদ্ধতি বিশ্লেষণ করতে পারবে। এখানে বাংলাদেশে যে ধান চাষ হয়, বাংলাদেশের দানা জাতীয় ফসলের মধ্যে অন্যতম হচ্ছে ধান। যার কারণে ধান চাষের চাষও বেশি হয় এবং উৎপাদনও বেশি হয়। কারণ বাংলাদেশের মানুষ তো তাদের প্রধান খাদ্য হচ্ছে ভাত। ধান ফলন সব জমিতে ভালো হয় না। ধান ফলনটা হয় মাঝারি নিচু জমি এবং নিচু জমিতে, কারণ সেই সকল জমিতে পানি জমিয়ে সেখানে কাদা তৈরি করে সেখানে ধান রোপণ করা যায়। মাঝারি উঁচু জমিতেও ধান চাষ করা হয়, কিন্তু সেক্ষেত্রে পানি সেচের ব্যবস্থা করতে হয়। এঁটেলো ও পলি দোআঁশ মাটি ধান চাষের জন্য বিশেষ উপযোগী। বাংলাদেশে ধানের জাত সমূহ। স্থানীয় জাতের মধ্যে রয়েছে টেপি, গিরবি, দুধসর, লতিশাইল। তাহলে স্থানীয় যে জাতগুলো রয়েছে, স্থানীয় জাতগুলোর মধ্যে রয়েছে টেপি। টেপি একটি ধানের জাত, স্থানীয় জাত। গিরবি, এটাও একটি ধানের জাত, স্থানীয় জাত। দুধসর, এটা একটি স্থানীয় জাতের ধান। লতিশাইল, এটাও একটি স্থানীয় জাতের ধান। এরপরে রয়েছে স্থানীয় উন্নত জাত, যে জাতের ফলন একটু বেশি হয়, তাদেরকে উন্নত জাত বলা হয়। উন্নত জাতের মধ্যে রয়েছে কটকতারা, কালিজিরা,
নাইজার শাইন, লতি শাইন, বিনা শাইন, এই ধানগুলোর উৎপাদন কিছুটা বেশি হয়। এ বাদেও বাংলাদেশে উচ্চ ফলনশীল জাতের ধান চাষ হয়। তাহলে বাংলাদেশে মোট 3 ধরনের ধানের জাত, 3 জাতের ধান চাষ হয়। তার প্রথম রয়েছে স্থানীয় জাত, স্থানীয় উন্নত জাত, আর আরেকটি রয়েছে উচ্চ ফলনশীল জাত, যাকে বলা হয় উপসি। উপসি মানে উচ্চ ফলনশীল জাত, উচ্চ ফলনশীল ধানের জাত। তো উচ্চ ফলনশীল ধানের জাতের কিছু আলাদা বৈশিষ্ট্য থাকে, যে সকল আলাদা বৈশিষ্ট্য থাকে সেগুলো আমরা একটু আলোচনা করার চেষ্টা করব। উপসি জাত বা উচ্চ ফলনশীল জাতের ধানের বৈশিষ্ট্য: উচ্চ ফলনশীল জাতের ধানের বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যের মধ্যে প্রথমেই রয়েছে গাছ মজবুত এবং পাতা খাড়া। গাছ মজবুত ও পাতা খাড়া, গাছ মজবুত ও পাতা খাড়া হয়। তার পরবর্তী বৈশিষ্ট্য রয়েছে শীষে ধান পেকে গেলেও গাছ সবুজ থাকে। শীষের ধান যদি পেকেও যায় তাহলে গাছ সবুজ দেখা যায়। তৃতীয় বৈশিষ্ট্য, গাছ খাটো হয় তাই হেলে পড়ে না। গাছ খাটো হয় তাই হেলে পড়ে না। তারপরে পরের চেয়ে ধানের উৎপাদন বেশি হয়। খড়ের থেকে ধানের উৎপাদন বেশি হয়। 5 নম্বর বৈশিষ্ট্য, পোকা ও রোগের আক্রমণ কম হয়। পোকা ও রোগের আক্রমণ কম হয়। 6 নম্বর, অধিক কুশি গজায়। 7 নম্বর হচ্ছে সার গ্রহণের ক্ষমতা বেশি। তাহলে আমরা উচ্চ ফলনশীল ধান জাতের 7টি বৈশিষ্ট্য এখানে লিখেছি। সেই 7টি বৈশিষ্ট্য আমি আরেকবার বলছি। উচ্চ ফলনশীল বা উপসি জাতের ধানের বৈশিষ্ট্য লিখতে হবে, যাই হোক জাতের বৈশিষ্ট্য। এখানে প্রথমে রয়েছে গাছ মজবুত ও পাতা খাড়া হয়। শীষের ধান পেকে গেলেও গাছ সবুজ থাকে। গাছ খাটো ও হেলে পড়ে না। খড়ের চেয়ে ধানের উৎপাদন বেশি হয়। পোকা
পোকা ও রোগের আক্রমণ কম হয়, অধিক কুশি গজায়, সার গ্রহণের ক্ষমতা বেশি। এই 7টি বৈশিষ্ট্য রয়েছে উচ্চ ফলনশীল জাতের ধানের। উচ্চ ফলনশীল ধান জাতের প্রয়োজনীয় বিশেষ গুণ হচ্ছে রোগবালাই সহনশীলতা, স্বল্প জীবনকাল, চিকন চাল, খরা এবং লবণাক্ততা সহিষ্ণুতা, জলাবদ্ধতা সহিষ্ণুতা, এগুলো হচ্ছে আধুনিক ধান। সকল এই আধুনিক ধান এর মধ্যে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এ পর্যন্ত 61টি ধান উদ্ভাবন করেছে। 61টি ধান উদ্ভাবন করছে। তার মধ্যে ধানের মৌসুম হচ্ছে 3টি, একটা হচ্ছে আউশ, একটা হচ্ছে আমন, আর একটা হচ্ছে বড় মৌসুম। বি ধানের কতগুলো অনুমোদিত জাত রয়েছে, যেগুলো আউশ ও বড় 2 মৌসুমে চাষ করা যায়। এখন আমরা মৌসুম অনুযায়ী বিভিন্ন জাতের ধান দেখব। উচ্চ ফলনশীল ধান আগে দেখি। উচ্চ ফলনশীল মোট জাত সংখ্যা 78টি জাত রয়েছে। এর মধ্যে আউশ ধান রয়েছে BR20, এটা নিজামি নামে পরিচিত। BR20, BR21 নিয়ামত। তাহলে আউশ ধান 2টি, BR20, আর একটা হচ্ছে BR21। BR20 হচ্ছে নিজামি, BR21 হচ্ছে নিয়ামত। এরপরে রয়েছে আমন ধান। আমন ধান BR5 দুলাভোগ আর BR11 মুক্তা। তাহলে আউশের পরে রয়েছে আমন ধান BR5 হচ্ছে দুলাভোগ, BR11 হচ্ছে মুক্তা। বড় ধান বৃধান 28, বৃধান 29, বৃধান 50 বাংলামতি ইত্যাদি হচ্ছে বড় মৌসুমের ধান। তাহলে মৌসুম ভেদে আমরা উচ্চ ফলনশীল ধানের জাতগুলো দেখলাম। এরপরে দেখব কিভাবে বীজতলা তৈরি করা হয়। বীজতলা ধানের চারা তৈরির জন্য ধানের 4 ধরনের বীজতলা তৈরি করা হয়। 4 ধরনের যে বীজতলা রয়েছে সেই বীজতলার মধ্যে রয়েছে ভেজা বীজতলা, যেখানে কাদা মাটিতে অল্প অল্প পানি থাকবে, তার উপরে বীজ ছিটিয়ে দেওয়া হয়, মানে অর্থাৎ বীজতলাটি ভিজা থাকবে, সেটাকে বলা হয় ভিজা বীজতলা। অপর যে বীজতলাটি রয়েছে সেই বীজতলাটি হচ্ছে শুকনো বীজতলা। শুকনো বীজতলায় সাধারণত পানি থাকে না, শুধুমাত্র সামান্য কাদা থাকে, এটা হচ্ছে শুকনো বীজতলা। আরেকটা রয়েছে ভাসমান বীজতলা। সাধারণত যদি শুকনো বা ভিজা কোনো জমি না পাওয়া যায়, যদি জলাবদ্ধ জমি পাওয়া যায়, তাহলে সেখানে কলা গাছের ভেলা তৈরি করে তার উপর মাটি দিয়ে এইভাবে ভাসমান বীজতলা তৈরি করা হয়। আরেকটি বীজতলা রয়েছে দাপক বীজতলা। সাধারণত বন্যাপ্রবণ এলাকায় দাপক বীজতলা তৈরি করা হয়। দাপক বীজতলা হচ্ছে যখন চারদিক বন্যাতে ডুবে যায় তখন এই ধরনের বীজতলা তৈরি করা হয়, যাতে কৃষিকাজে ব্যাঘাত না ঘটে, ধান চাষে যাতে ব্যাঘাত না ঘটে। সেই ক্ষেত্রে প্রথমে কলার ভেলা তৈরি করে তার উপরে পলিথিন বিছিয়ে দিয়ে, তারপর সেখানে কাদা দিয়ে, তারপর সেই কাদার উপরে বীজ ছিটিয়ে দাপক বীজতলা তৈরি করা হয়। তাহলে আমরা এখানে আজকে শুকনো একটা ভিজা বীজতলা নিয়ে আলোচনা করছি। 100 জমিতে 2 খণ্ডের বীজতলা তৈরি করা যায়। প্রতিটি বীজতলার আকার 10 মিটার গুণ 4 মিটার। জায়গার মধ্যে নালা বাদ দিয়ে 9.5 মিটার গুণ 1.5 মিটার হবে। বীজতলার চারদিকে 25 সেন্টিমিটার জায়গা বাদ দিতে হবে এবং 2 খণ্ডের মাঝে 50 সেন্টিমিটার জায়গা নালার জন্য বাদ দিতে হবে। তাহলে আমরা এখানে মনে করলাম যে এই
দুইটি খণ্ড জমি, দুইটি খণ্ড বীজতলা, দুইটি খণ্ড বীজতলাতে মনে করলাম যে 1 শতক জমি রয়েছে। প্রতিটি বীজতলার এই আকার, বীজতলার আকার দৈর্ঘ্যে রয়েছে 10 মিটার আর প্রস্থে রয়েছে 4 মিটার। দৈর্ঘ্যে 10 মিটার, প্রস্থে 4 মিটার। তো নালা পাবো 1.5 মিটার করে বাদ দিলাম। নালা 1.5 মিটার করে বাদ দিতে হবে। বীজতলার চারদিকে 25 সেন্টিমিটার জায়গা বাদ দিতে হবে এবং দুই খণ্ডের মাঝে 50 সেন্টিমিটার, এই মাঝখান দিয়ে এই যে দুটি খণ্ড, দুই খণ্ডের মাঝে 50 সেন্টিমিটার জায়গা নালার জন্য রাখতে হবে। এইভাবে আমরা বীজতলা তৈরি করতে পারি। বীজতলার পরে ধান চাষের জন্য আমাদের বীজতলাতে বীজ ছিটিয়ে দিয়ে পরিচর্যার মাধ্যমে সেই বীজগুলো, বীজ থেকে চারা উৎপাদন করতে হবে। আউশ ধানের ক্ষেত্রে 24 ঘন্টা বীজ ভিজে রাখতে হয় এবং আমন ধানের জন্য 48 ঘন্টা বীজ ভিজে রাখতে হয়। 1 শতক বীজতলার জন্য 3 কেজি পরিমাণ বীজ এই নিয়মে জাগ দিয়ে তারপরে হচ্ছে বীজ বপন করতে হবে। এখন চারা পরিচর্যা এবং অতিরিক্ত পানি নিষ্কাশনের জন্য 2 বেডের মাছ দিয়ে নালা তৈরি করতে হবে এবং বীজগুলো নালা বেডের উপরে সমানভাবে, সব জায়গায় সমানভাবে ছিটিয়ে দিতে হবে। বেডের উপর মাটি বা বাঁশের চ্যাপটা কাঠি দিয়ে সমান করতে হবে। 2 বেডের মাঝে সৃষ্ট নালা সেচ, নিষ্কাশন এবং সার ওষুধ প্রয়োগের জন্য দরকার হয়। এরপরে আমরা চারা, বীজতলা তৈরি করলাম, বীজের চারা তৈরি হবে। এবার চারা উঠাতে হবে। চারা উঠানোর নিয়ম, চারা তোলার পূর্বে বীজতলার পানি সেচ দিয়ে মাটি ভিজিয়ে দিতে হবে। বীজতলার মাটিটা ভিজিয়ে নেওয়া দরকার। তারপর ধানের চারায় পোকার আক্রমণ থাকলে কীটনাশক প্রয়োগ করতে হবে। চারার গোড়া এবং কাণ্ড যাতে না ভাঙে সেদিকে খেয়াল রাখতে হবে। চারা তোলার পর ছোট ছোট আটি বেঁধে নিতে হবে। তাহলে আমরা যে কাজগুলো করেছি সেগুলো, যে কাজগুলো চারা তোলার সময় করতে হবে সেগুলো আমরা একবার দেখি। চারা তোলার পূর্বে বীজতলায় কী করতে হবে? পানি সেচ দিতে হবে। চারা তোলার পূর্বে বীজতলায় পানি সেচ দিতে হবে যাতে সহজে চারা তোলা যায়। এতে কি হবে? বীজতলার মাটি নরম হবে এবং চারা তুলতে সহজ হবে। এবং দ্বিতীয়বারে ধানের চারায় যদি কোনো পোকার আক্রমণ থেকে থাকে তাহলে চারা তোলার পূর্বে সেখানে কীটনাশক প্রয়োগ করতে হবে। এরপরে খেয়াল রাখতে হবে চারা তোলার সময় যাতে চারার গোড়া বা কাণ্ড ভেঙে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। আর চারা তোলার পরে এগুলোকে কী করতে হবে? ছোট ছোট আটি বাঁধতে হবে। এরপরে চারা বহন এবং সংরক্ষণ, বীজতলা থেকে রোপণের জন্য চারা বহন করে বহন করার সময় পাতা এবং কাণ্ড যাতে ভেঙে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। ঝুড়ি বা টুকরিতে সারি করে সাজিয়ে তারপরে চারাগুলো বহন করতে হবে। বস্তাবন্দি করে কখনো চারা নেওয়া ঠিক হবে না। চারা সরাসরি রোপণ সম্ভব না হলে চারার আটি ছায়ার মধ্যে ছিপছিপে পানিতে ভিজিয়ে রাখতে হবে। এগুলো আমাদের খেয়াল রাখতে হবে। যাই হোক, এখানে আমরা একটা একক কাজ দিয়েছি। একক কাজ পরে যে জমিতে আমরা ধান রোপণ করব সেই জমিটা কীভাবে তৈরি করতে হবে। প্রথমে জমিটাকে 4 থেকে 5টি আড়াআড়ি চাষ এবং মই দিয়ে ভালোভাবে কাদাময় এবং সমান করে নিতে হবে। এক্ষেত্রে কোদাল দিয়ে জমির চারদিকে ছেটে দিতে হবে। যেসব কাজগুলো করতে হয় সাধারণত জমি তৈরি করার জন্য, যে জমিতে আমি ধানের চারা রোপণ করব সেই জমিটা উত্তম রূপে চাষ করতে হবে। উত্তম রূপে চাষ করার জন্য আমাদের 4 থেকে 5টি আড়াআড়ি চাষ ভালোভাবে করতে হবে। তারপর সেই জায়গায় ভালো মতন কাদা তৈরি করতে হবে এবং সেই জায়গাটা ভালো করে সমান করে দিতে হবে এবং জমির চারদিক ভালো করে কোদাল দিয়ে কুপিয়ে ছেটে দিতে হবে।
এরপরে রয়েছে সার ব্যবস্থাপনা। কি কি সার দিতে হবে? শতপ্রতি জৈব সার ইউরিয়া, টিএসপি, এমপি, এমওপি, জিপসাম এবং 10টা সারের পরিমাণ দেওয়া হবে। সারের নাম হচ্ছে গোবর বা কম্পোস্ট সার। 1 শতকে গোবর বা কম্পোস্ট সার দিতে হবে 20 কেজি। ইউরিয়া দিতে হবে 360 থেকে 840 গ্রাম পর্যন্ত। টিএসপি দিতে হবে 300 থেকে 500 গ্রাম পর্যন্ত। এমওপি দিতে হবে 180 থেকে 280 গ্রাম পর্যন্ত। জিপসাম দিতে হবে 240 থেকে 280 গ্রাম এবং 10টা দিতে হবে 40 গ্রাম। এরপরে চারা রোপণ। মৌসুম ভেদে 25 থেকে 45 দিন বয়সের চারা রোপণ করা ভালো। জমিতে ছিপছিপে পানি রেখে দড়ির সাহায্যে সারি করে চারা রোপণ করতে হবে। এক সারি থেকে অন্য সারির দূরত্ব 20 থেকে 25 সেন্টিমিটার এবং সারিতে এক গুচ্ছা থেকে অন্য গুচ্ছার দূরত্ব হবে 10 থেকে 15 থেকে 20 সেন্টিমিটার হওয়া দরকার। প্রতি গোছায় 2 থেকে 3টি চারা রোপণ করতে হবে। তো এখানে আমরা যে ছবিটি দেখিয়েছি এটা হচ্ছে হাতে রোপণ করা হচ্ছে চারা, দড়ি বেঁধে সারিবদ্ধভাবে চারা রোপণ করা হচ্ছে। আর এটা চারা রোপণ করার মেশিন, এরকম মেশিন দিয়েও চারা রোপণ করা যায়। এরপরে সেচ পদ্ধতি। জমিতে 5 থেকে 7 সেন্টিমিটারের নিচে পানি থাকলে সেচের ব্যবস্থা করতে হবে। চারা রোপণ করার পর 6-7 দিন পর্যন্ত 3 থেকে 5 সেন্টিমিটার সেচ দিতে হয়। এরপর কুশি গজানোর সময় 2 থেকে 3 সেন্টিমিটার এবং চারার বয়স 50 থেকে 60 দিন হলে 7 থেকে 10 সেন্টিমিটার পরিমাণ পানি সেচ দেওয়া উত্তম। তাহলে ধানের জমিতে কিন্তু সবসময় কম বেশি পানি থাকতে হচ্ছে। এরপর রয়েছে আগাছা দমন। আগাছা একটা ধানের জমিতে কমপক্ষে 3 বার, ভালো ফলন পেতে হলে কমপক্ষে 3 বার আগাছা দমন করতে হয়। 3 বারে আগাছা দমন করতে হবে কিভাবে? প্রথমবারে 10 থেকে 15 দিনের মধ্যে চারা রোপণের 10 থেকে 15 দিনের মধ্যে হচ্ছে আগাছা দমন করতে হবে। তারপর প্রথম আগাছা দমনের 14 দিনের মধ্যে, এরপর থোর বের হওয়ার পূর্বে। মোট 3টা ধাপে আগাছা দমন করতে হয়। প্রথমে চারা রোপণের 10 থেকে 15 দিনের মধ্যে, তারপর প্রথম আগাছা দমনের 14 দিনের মধ্যে হচ্ছে দ্বিতীয়বারে আগাছা দমন করতে হয় এবং তৃতীয়বারে থোর আসার পূর্বে আগাছা দমন করতে হয়। এরপর পোকা দমন। মাজরা পোকা। এ ধরনের পোকা ধান গাছের মাছ ডগা ও শীর্ষে ক্ষতি করে। মাছ ডগায় ক্ষতি করে বলে এই পোকার নাম মাজরা পোকা। কুশি অবস্থায় আক্রমণ করলে মাছ ডগা সাদা হয়ে যায়। যদি কুশি অবস্থায় আক্রমণ করে তাহলে মাছ ডগা সাদা হয়ে যায়। ফুল আসার পর আক্রমণ করলে ধানের শীষে সাদা চিটা হয়। এর দমনের পদ্ধতি হচ্ছে আলোর ফাঁদ অথবা ক্লোরোপাইরিফসন 50 বা ম্যালাথিয়ন 57 বা ফেনিট্রোথিয়ন 57 বা ডায়াজিনম 60। এই কীটনাশকগুলো ব্যবহার করে মাজরা পোকা দমন করা যায়। এরপরে রয়েছে এটা হচ্ছে পামড়ি পোকা। পামড়ি পোকা পামড়ি পোকার যে কীড়া সেগুলো পাতার ভিতরে ছিদ্র করে সবুজ অংশ খায়। পূর্ণবয়স্ক পোকা পাতার সবুজ অংশ খুঁড়ে খায় বলে পাতা সাদা হয়ে যায়। এরকম পাতার উপরে সাদা সাদা দাগ দেখা যায়। দাগ দেখলে বুঝতে হবে যে সেখানে পামড়ি পোকার আক্রমণ হয়েছে। এ ধরনের পোকার আক্রমণ থেকে রক্ষা পেতে হলে
এই কীটনাশকগুলো প্রয়োগ করতে হবে। সেটা হচ্ছে ক্লোরোপাইরিক্সন 50 বা ম্যালাথিয়ন 57 বা টেরিপ্রোথিয়ন 57 বা ডায়াজিনম 60। এরপরে একটা দলগত কাজ রয়েছে। যেহেতু এটা অনলাইন ক্লাস, তাই দলগত কাজ করা সম্ভব হচ্ছে না। আমরা পরবর্তী সময়ে এগুলো আলোচনা করব। তো এখানে রয়েছে ধানের ব্লাস্টার রোগ। ধানের ব্লাস্টার রোগের লক্ষণসমূহ: পাতা ডিম্বাকৃতির দাগ পড়ে, দাগের চারদিকে গাঢ় বাদামি এবং মাঝের অংশ সাদা ছাই বর্ণের হয়। এটা হচ্ছে ধানের ব্লাস্টার রোগ। এটা প্রতিকার হচ্ছে নিরোধ বীজ ব্যবহার করতে হবে, পটাশ জাতীয় সার প্রয়োগ করা, বীজ শোধন করা এবং জমিতে পানি ধরে রাখা, জমিতে জৈব সার প্রয়োগ করা। এরপরে রয়েছে ধানের তুন্দ্র রোগ। ধানের তুন্দ্র রোগ হচ্ছে কি কি লক্ষণ দেখা যায়? আক্রমণের প্রথমে পাতা রং হালকা হলুদ, হালকা সবুজ, পরে আস্তে আস্তে হলদে হয়ে যায়। গাছ টান দিলে সহজেই উঠে আসে এবং খুশি হয় না। দমন পদ্ধতি: পাতা ফড়িং রোগ ছড়ায়, তাই পাতা ফড়িং দমন করতে হবে। দমন করার পদ্ধতি কি? আলোর ফাঁদ ব্যবহার করতে হবে, রোগ আক্রান্ত গাছ তুলে মাটিতে পুঁতে ফেলতে হবে, অথবা ম্যালাথিয়ন 57 ইসি স্প্রে করতে হবে। এরপরে রয়েছে ধান কর্তন। শীষে ধান পেকে গেলে ফসল কাটতে হবে। শীষের উপর দিকে 80% ধানের চাল শক্ত হলে এবং নিচের অংশে 20 চাল আংশিক শক্ত হলে ধান পেকেছে বলে বিবেচিত হবে। ধান মাড়াইয়ের পর 3 থেকে 4 দিন পূর্ণ রোদে শুকাতে হবে, তারপর ভালোভাবে ঝেড়ে সংরক্ষণ করতে হবে। এরপরে রয়েছে একটি মূল্যায়ন: ধান গাছ কি ধরনের মাটি পছন্দ করে? এখানে সঠিক উত্তরগুলোর মধ্যে থেকে বেছে নিতে হবে। বেলে মাটি পছন্দ করে, সঠিক উত্তর। কর্দমাক্ত, কঙ্কর, এঁটেল মাটি। এরপরে রয়েছে নিচের কোনটি ধানের ক্ষতিকারক পোকা? মাকড়সা, পামরি পোকা ধানের একটি ক্ষতিকারক পোকা। এরপরে একটি বাড়ির কাজ দেওয়া হয়েছে। যেহেতু অনলাইন ক্লাস, সেই জন্যে স্কুল যখন করবে তখন আমরা বাড়ির কাজ দেখব। যাই হোক শিক্ষার্থীরা, আজকে যে অংশ তোমাদের পাঠদান করলাম, আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ আর বাড়িতে এটা পড়লে আরও ভালোভাবে অনুধাবন করতে পারবে। ধন্যবাদ সবাইকে।